নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৩১তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা পিছনের জানলা। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন ১৯১৬ সালে। তার প্রথম উপন্যাস ইরাবতী ছোটদের জন্য লেখা গল্পের বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ এবং পাথরের চোখ। ওনার মৃত্যু হয় ১৯৮১ সালে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে। শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতায় এসেছে, এক অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। শুকলাল বলল, আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি, শহরের একটু বাইরে, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল ২ দূর। বাড়িটা এক নজরে ভালোই লাগলো। একতলা, চারিদিকে বাগান, মানে একসময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। দুখানা ঘর, একটা বসবার ঘর আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর তো আছেই। শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ, গাছপালা, ঝোপঝাড়। রান্নার ঘরে ঢুকে শুকলাল বলল, পিছনের জানলা খুলবেন না। কেন? এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে? আমি আর কিছু বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। শুকলাল দুলালির মাকে জোগাড় করে দিল। রান্নাবান্না থেকে ঝাঁট দেওয়া, কাপড় কাচা, সব কিছুই করবে। দিন তিনেক পর দুলালির মাকে জিজ্ঞেস করলাম, শুকলালবাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলো তো? দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। তারপর বলল, ও জানলাটা নাই না খুললেন বাবু? কিন্তু কেন? রান্নাঘরের জানলা তো, খাবার জিনিস থাকে, যদি ধুলো বাড়ি পড়ে কিংবা কুকুর বেড়ায় ঢুকে পড়ে। অবশ্য জানলার কোনো গরাদ নেই, ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু আমার মনে হলো আসল কথাটা যেন দোলারির মা চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে? ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমোলো। ঘুম থেকে উঠে দেখলাম দুলারির মা টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে, রোজকার মতো। চা খাওয়া হতেই দুলারির মা এসে দাঁড়ালো। বাবু, দরজাটা বন্ধ করে দিন, বাজারে যাবো। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌখাটে গিয়ে দাঁড়ালাম, আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে চোখ গিয়ে পড়ল পিছনের জানলার উপর। বাইরের এলোমেলো শীতের হাওয়া বইছে, বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম। জানলাটা খুলল না। অনেকদিন না খোলার জন্য এটি গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম। বার কয়েক ধাক্কা দেবার পরে জানলাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গেই আশ্চর্য এক কাণ্ড। বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল। এমন কেন হলো? অন্য জানলা দিয়ে তো বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। কি আছে বাইরে?
যার জন্য এই জানলাটা খোলা নিষেধ? এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। এই ব্যাপার, এরই জন্য এত কাণ্ড। শুকলাল আর দুলারির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো, তাই জানলাটা খুলতে মানা করেছিল। তাছাড়া আর কি হতে পারে? আর তো কিছু চোখেই পড়ছে না। সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলারির মা বাজার নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে গেলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলারির মায়ের চিৎকার কানে এলো। জানলাতে খুললো, সর্বনাশ, টিপে পুরো কাজ করলো। রান্নাঘরে গিয়ে অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারিদিকে ছড়ানো। দুলারির মা এলোমেলো বেশ, ফোলা চুল, লাল দুটি চোখ, চিৎকার করে চলেছে, কি হলো? সরো সরো সরো, আমি জানলা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম, প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাত দিয়ে, কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না। মনে হলো জানলাটার পাল্লা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুলও সরালো গেল না। ও আর বন্ধ হবে না, আমি ঠিক জানি বাবু, সর্বনাশ একটা হবে। দুলারির মা হাউমাউ করে চেঁচিয়ে উঠল। সজোরে তাকে একটা ধমক দিয়ে বললাম, আহ, কি হচ্ছে কি? চুপ করো। জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি ডেকে ঠিক করিয়ে নিলেই হবে। সেই রাত্রি আমার খাবার ঢাকা দিয়ে দুলারির মা রোজকার মতন চলে গিয়েছে। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা, থালার কাছে বছর 6 এক শিশু, ধবধবে গায়ের রং, এক মাথা কোকড়া সোনালি চুল, নীল দুটো চোখ। শিশুটা দাঁড়িয়ে নেই, অনবরত থালাটার চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রোখে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কোথা থেকে? না, সেই একই দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে, কিন্তু খুব ধীর পায়। একটু পরেই বাচ্চাটি থেমে গেল, মুখ তুলে দেখল আমার দিকে। নীল দুটি চোখে এক অদ্ভুত দৃষ্টি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করল। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। কিছুটা গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানলার কাছে যেতেই অসহ্য একটা গরম হাওয়া এসে লাগলো। বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে, অবিকল সেই রকম। একটা ধোঁয়ার কুণ্ডলী। তারপর আর শিশুটিকে দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ করি, সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট্ট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি, সেই কল্পনার রূপই দেখেছি চোখের সামনে। খেতে বসতে গিয়ে থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরে মাঠে জল জমেছে। শিশুটা বুঝি সেই জল পার হয়ে এসেছিল। খাবারে আর হাত দিতে পারলাম না, উঠে এলাম। তাহলে এ তো আমার মনের ভুল নয়, বাচ্চাটা সত্যি এসেছিল। এই প্রথম মনে হলো পিছনের জানলাটা না খুললেই ভালো করতাম। কাল মিস্ত্রি ডেকে
জানলাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম। মাথাটা গরম হয়ে আসছে, এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্না করে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ থাকারও কথা নয়। তবু খাবার কোনো ইচ্ছে করল না। এক সময় বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না, এপাশ ওপাশ করতে থাকলাম। রাত তখন কটা জানি না। গলায় খুব একটা ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। জানলার কাঁচের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়েছে। কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই বাচ্চাটি একটা হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে আছে। গায়ের জোরে বাচ্চাটাকে সরিয়ে দিতে চাইলাম, কিন্তু পারলাম না। এইটুকু বাচ্চার গায়ে এত জোর! হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল। বাচ্চাটির দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল। তার জায়গায় একটা কঙ্কাল বিছানায় শুয়ে আছে। একভাবে হাত দিয়ে আমার গলা চেপে ধরেছে। চিৎকার করে উঠলাম। প্রাণপণ শক্তিতে হাতটা ছাড়াবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আবার সেই আগুনের হলকা। মনে হলো যেন সেই তাতে আমার মাংসও বুঝি গলে গলে পড়বে। আমিও কি তাহলে কঙ্কালে পরিণত হব? তারপর কি হলো আমার জানা নেই। অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ, তাদের পায়ের আওয়াজ। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি। পাশে শুক্লাল আর একজন ডাক্তার। একটু দূরে দাঁড়িয়ে দুলারির মা। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলারির মা আমার পিছনের মাঠে পেয়েছিল। সেই ছোট কবরটার পাশে শুয়েছিলাম। কখন কিভাবে সেখানে গিয়েছে জানি না।